এই শোনো না, আমাদের অন্ধবিশ্বাস চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে দাও। আর অল্প কিছু সাবস্ক্রাইবার হলে 1 লক্ষ পরিবার হবে। সবাই প্লিজ সাবস্ক্রাইব এবং বেশি বেশি শেয়ার করে দাও প্লিজ। সাদনান মির্জাও শায়লাকে ধমকালেন না। মইন মাহির ঘুম থেকে উঠে চেঁচালো না। কালো ভুক ভুক করে আওয়াজ তুলল না। সব কিছু কেমন সুন্দর মনোরম পরিপাটি। ভালো মতো ঘন্টা দেড়েক পরার পর নিয়ম মাফিক খাবার টেবিলে এসে বসলো মনুতা। টেবিলে এখনও খাবার দেওয়া হয়নি। শায়লা রাহনুমা রান্নাঘরে তড়িঘড়ি করছেন। 8টা বেজে 15 মিনিট হলেই বাড়ির সব পুরুষ লোক টেবিলে হাঙ্গামা শুরু করে দেবে। মনুতা টেবিলে বসে বসে একটা আপেল হাতে তুলে চিবোতে লাগলো। এমন সময় সেখানে এসে উপস্থিত হলো কোয়েল। মনুতা তাকে দেখেও না দেখার ভান করে আপেল খেতে লাগলো। চারপাশে ইতি ইতি করে কোয়েল বলে উঠল, গতকালও দেখলাম না খেয়ে জীবন ছেড়ে দিচ্ছ, আর আজ সকাল না হতেই গান বাজনা ঘটনা কি? গিরগিটি চাইতেও মিনিটে মিনিটে রং বদলাচ্ছ দেখছি। বলে একটা চেয়ার টেনে বসলো। মনুতা মুখ্যম জবাব দেবার জন্য মুখ খুলল। তার আগেই রাহনুমা এসে বলে উঠলেন, বা পাশের চেয়ারে বস কোয়েল, এটা আব্বার চেয়ার। এই চেয়ারে কারো বসা আব্বা পছন্দ করে না। এখনই খেতে এসে তোকে দেখলে ঝামেলা করে না খেয়ে চলে যাবেন। বলে রাহনুমা রান্নাঘরে পা বাড়ালো। রাহনুমা যেতে মনুতা বলে উঠল, কাল অব্দি টি শার্ট আর জিন্স পরে ঘুরলে, আজ হঠাৎ কি হলো যে মাথায় ওড়না দিয়ে সালোয়ার কামিজ গায়ে চড়ালে? তুমি তো দেখছি গিরগিটির খালা আম্মা। এবারে বউ হতে গেলে একটু স্যাক্রিফাইস তো করতেই হবে, তাই না? পরে যাতে কষ্ট না হয়, তাই এখনই অভ্যেস করে নিচ্ছি। মনুতা তাচ্ছিল হেসে হাতের মুঠোয় থাকা শায়লার ফোনটা বের করে ভোর রাতে পাঠানো রানার ছবিটা কোয়েলকে দেখালো। তারপর বলল, সারা রাত ওনার সাথে আমার উষ্ণ ভালোবাসা চলে, তবু আমি গলা উঠিয়ে বলি না সে আমার হবু জামাই। আর তুমি গাছে কাঁঠাল দেখে গোফে তেল মাখতে শুরু করেছো। ডাটি ছাড়া আর কিছু অবশিষ্ট থাকবে তো নাকি? কোয়েলের চূড়ান্ত রাগ হলো মনতার উপর। তবু নিজেকে সামলে চোখে ক্রোধের ছাপ ফুটিয়ে বলে উঠল, আর্মির অফিসাররা এসব সুন্দরী সস্তা মেয়েদের এমনিতেই ভোগ করে, কিন্তু বিয়ের সময় ঠিকই পিওর কাউকে বিয়ে করে ফেলে। মনুতা শব্দ করে হাসলো। তারপর বলল, অন্যের এটো করা জিনিস খেতে ঘৃণা লাগবে না তোমার? যদি তাই হয় তবে তোমার আগেই রন ভাইকে শুষে খেয়ে শেষ করে দিব আমি। তুমি আমের আটিটা হাতে নিয়ে বসে থেকো। কোয়েলের কাছে মনে হলো মনুতা মেয়েটার চূড়ান্ত গায়ে পড়া আর বেয়াদব। নলে প্রতি মুহূর্তে মুহূর্তে এভাবে কেউ কথার জবাব দেয়? কোয়েল মুখ বাঁকিয়ে বলে উঠল, লজ্জা করে না এতবার ফেল করতে? কথায় তো খই ফুটে, তবে হাতে জোর নেই কেন? পড়াশোনা করে কি লাভ করতে পেরেছো? পড়াশোনা করে কি লাভ করতে পেরেছো তুমি? সেই তো হাত ধুয়ে অন্যের প্রেমিকের পেছনে পড়ে আছো। লেখাপড়া শিখেও যদি এভাবে নির্লজ্জতার পরিচয় দিতে হয়, তবে সেই লেখাপড়া আমি চাই না। কোয়েল মনুতাকে আরও কিছু অপমানজনক কথা বলতে চাইল, কিন্তু তার আগেই বৃহৎ ডাইনিং টেবিলে একে একে সবাই উপস্থিত হলো। রেহনুমা শায়লা এগিয়ে এলো খাবার পরিবেশনে। মনুতার পাশের চেয়ারটা টেনে বসলেন দেওয়ান মির্জা। খাবার টেবিলে নাতনিকে প্রাণবন্ত দেখে হাসি মুখে শুধালেন, মন ভালো মনতা সাবেরি? ভালো আছি দাদু ভাই, মনের অসুখ সেরেছে। মনুতার বাবা নিজের প্লেটে ভাত তুলতে তুলতে বলে উঠলেন, তা কিসের এত মন অসুখ আপনার মা? মনুতা জবাব দিল না। রাহনুমা ভাবলেন হয়তো কারোর সাথে মনুতার প্রেম। সেই মানুষটির সাথে ঝগড়া করে মনুতা এমন পাগলাম করেছে। মনুতার ইতস্ততা বুঝতে পেরে রাহনুমা একবারেই বলে উঠল, খাবার টেবিলে বসে এত কথা বলতে হয় না ছোট ভাইজান। খাবার খেয়ে তাড়াতাড়ি দোকানে চলুন। বিয়ের জন্য কয়েকদিন ব্যবসা বাণিজ্য সব তো বন্ধ ছিল। রাহনুমার চতুরতায় দেওয়ান মির্জা হাসলেন। মুন নিজের প্লেটের ডিমের অমলেট মনুতার পাতে তুলে বলে উঠল, ডিমটা তুই খামো না, খেয়ে খেয়ে তো মরে বসেছিস। ডিম দুধ খেয়ে শরীর মাথা ঠিক কর, নয়তো আবার কখন অজ্ঞান হয়ে পড়ে যাবি কে জানে। মনুতা মুখে খানিক ডিম ঠুসে সাদনান মির্জার উদ্দেশ্যে বলল, বড় মামার বাড়িতে বেড়াতে যেতে চাই আব্বু। ঘরে বসে বসে সারাক্ষণ মনমরা লাগে, একটু বেড়াতে ইচ্ছে হচ্ছে। এখন যেতে হবে না, অযথা মানুষের বাড়িতে ঝামেলা পাকানোর কি দরকার?
মনতা নাক ফুলিয়ে খাবার প্লেট সামনে থেকে ঠেলে সরালো, অতপর ঝাঁঝালো গলায় বলল, যাব যখন বলেছি তখন যাবই যাব। দেওয়ান মির্জা খাবার চিবানো বন্ধ করে মাহিরের উদ্দেশ্যে শুধালেন, ঢাকা ফিরছো কবে? আগামী পরশু দাদা ভাই। যাবার সময় মৌনতাকে নিয়ে যেও। কিন্তু আব্বা। বাদ সাধলেন মনতার বাবা। দেওয়ান মির্জা হাত উঁচিয়ে তাকে থামতে বলে উত্তর করলেন, তোমার কথা শুনতে চাইনি। মেয়েদের ঘরের মাঝে বন্দি করে রেখে কষ্ট দেওয়াই কোনো মহত্ব নেই। এছাড়া মৌনতা কখনো ডাকা যায়নি। ওর দুনিয়া দেখার হক আছে। ঠিক আছে দাদা ভাই, নিয়ে যাব। শালা এতক্ষণে মুখ খুললেন। তিনি বললেন, একা কি করে যাবি? তুই তো কিচ্ছু চিনিস না, অযথা তোর মামাকে ঝামেলায় ফেলবি। সিমিকে নিয়ে যাব মা, বাধা দিও না দয়া করে, দিলেও আমি মানব না। শালা বুঝলেন মেহের জেদ, তাই আর কিচ্ছু বললেন না তিনি। কিন্তু কোয়েলের মনে সন্দেহ দানা বাঁধল। সে খেতে খেতে রাহনুমাকে শুধালো, রণ ভাই কোথায় আছে এখন খালামণি? রাহনুমার ছেলের কথা মনে পড়তেই মন ভার হলো। কোনো মতে ভারাক্রান্ত মনে বললেন, সেসব আমি কি জানি? ওর ঠিকানা কেউ জানে না, বলা নিষেধ আছে। মনুতা কোয়েলের পানে তাকে হেসে শুধালো, জানলে সেখানে যেতে নাকি? চট্টগ্রাম আর্মি নিজেদের কৌশল খাটিয়ে সহজে ধরে ফেলল সেই পুলিশ অফিসারকে। সেই সাথে খোঁজ চালানো হলো অজ্ঞাত ব্যক্তির, যার আদেশে ঘটছে এত সব অপকর্ম। কিন্তু আশ্চর্যের বিষয়, কেউ তার নামই বলতে পারল না। শুধু তাই নয়, কেউ তার লোকেশন পর্যন্ত দিতে পারল না। ওসমানের থেকে প্রাপ্ত নম্বরে ডায়াল করে ফোন বন্ধ পাওয়া গেল। নম্বর অনুসন্ধান করে পাওয়া গেল এক ব্যক্তির নম্বর। গোয়েন্দা পুলিশ সে ব্যক্তির পরিচয় উদ্ঘাটন করতে গিয়ে বিস্ময়ে হতবাক হলো, কারণ উক্ত ব্যক্তি আর বছর 5 আগে গুম হয়েছে। এত কিছুর মধ্যেও স্বস্তির সংবাদ হচ্ছে, প্রত্যেকটা বাচ্চাকে তাদের পরিবারের কাছে ফিরে দেওয়া হয়েছে। সেই সাথে সিল করে আর্মি টহল বসানো হয়েছে সুড়ঙ্গ এরিয়ায়। জার্মান শেপার্ড দিয়ে চন্দ্রঘোনা রেঞ্জ সার্চ করা হচ্ছে। আপাতত কোথাও গুপ্ত ভয়ানক কিছু পাওয়া যায়নি। খোঁজ চালানো হবে পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত। নিজেদের নির্দেশিত মিশন সাকসেসফুল শেষ করার পর আনন্দ আয়োজনে সামিল হলো রণ আর টিম। তাদের সাথে যুক্ত হতে সাজেক থেকে ছুটে এলো মেজর দুর্জয়। রণ আগামীকাল সকালে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করবে। আর্মি হেলিকপ্টারে তাকে পৌঁছে দেবে ঢাকায়। ওখানে নতুন টিম মেম্বারদের সাথে তার সূক্ষ্ম একটা মিশন রয়েছে। চন্দ্রঘোনা মিলিটারি ট্রেনিং জোনের রাতের কালিমান দূরীভূত হলো মশালের আলোতে। উপস্থিত সোলজার বিভিন্ন মশাল আর কাঠখড়ি দিয়ে বিশাল আলোকিত আগুন জ্বালালো। এরপর একটু দূরে গোল হয়ে বসলো সকলে। আপাতত একটু চিন্তামুক্ত সকলেই। কিছুদিন নিশ্চিন্তে কাটানো যাবে। উপস্থিত সোলজার আর ক্যাপ্টেন টুকটাক গান গাইল। কেউ কেউ হাস্যরসের কৌতুক, কে অফিসার কে সোলজার, তার মাপকাঠি থাকলো না আজ। সকলের দেয়া বিনোদন শেষ হতেই ক্যাপ্টেন রাশেদ বলে উঠল, মেজর রন, শুনছি আপনি ভালো গান করেন। বিগ রিকোয়েস্ট থাকবে, ঢাকা ফেরার আগে আমাদের একটা গান শোনাবেন। রানা প্রথমে মানা করলো, কিন্তু দুর্জয় সোলজারের হাত থেকে গিটার নিয়ে রনার পানে ছুরি মেরে বলল, নে ধর, না করিস না। মনের মানুষকে ভালোবাসা জাহির করতে পেরেছিস, সে আনন্দে একটা গান শোনা। রানা দীর্ঘশ্বাস ফেলল। অনেক কিছু বলতেও ইচ্ছে হলো তার, কিন্তু নিজের জুনিয়র অফিসারদের সামনে সেসব বলা সমীচীন মনে করলো না সে। রানও গিটার হাতে নিয়ে অল্প টুংটাং করলো। এরপর চোখ বুঝলো। মুহূর্তেই কানে বেজে উঠল মনতার কাতর গলা। কি বিনে মরণ হচ্ছে রন ভাই, এ কেমন নিষ্ঠুর ভালোবাসায় বাঁধলে আমায় বলো তো। এই নিষ্ঠুরতা তো কাউকে বলাও যাচ্ছে না, সওয়াও যাচ্ছে না। রনও ঠোঁট এলিয়ে হাসলো। এরপর গাইল, প্রেম যে বোবা, প্রেম যে কালা, সেই প্রেমে এত জ্বালা, যে জ্বালায় হৃদয় ভাঙে রে। জলেরে জলেরে জলেরে, হিয়া জলে প্রিয়ার দরদে। মনুতা তার মামাতো বোন সিমিকে নিয়ে মাহিরের সঙ্গে ঢাকা এলো। ঢাকা এসে মনুতার চোখ চরক গাছ হলো। বিশাল উঁচু উঁচু বিল্ডিং, আধুনিক পোশাকে আবৃত ছেলে মেয়ে, নানান ঢঙের সাজগোজ আর তাদের বিলাসবহুল জীবন দেখে স্তব্ধ রইল মনুতা। সিমি চুপচাপ রইল আর ফিসফিস করে বলল, মনুপু, এমন করো না, মানুষ গেও ভূত বলবে তোমায়। মনুতার চোখ মেরে গেল। মাহির চোখ গরম করে শাসিয়ে বলল, মানুষের মুখের দিকে যদি আবার এভাবে তাকিয়েছিস তবে ধাক্কা দিয়ে ড্রেনে ফেলে দিব। এসব ছোট লোকই মোটেও পছন্দ নয় আমার।
মনতা এবার ভয় পেল। মাহিরের বিশ্বাস নেই, নিজের প্রেস্টিজ রক্ষার্থে যা খুশি তাই করতে পারে সে। মাহির মনতাদের তার বড় মামার বাসার গেটের সামনে পৌঁছে দিয়েই প্রস্থান নিল। ভাগ্নি আর ভাতিজিকে দেখে ভদ্রলোক খুশি হলেন। ব্যস্ততার জন্য সৌম্যের বিয়েতে যেতে পারেননি, সেটা নিয়েও আফসোস করলেন। শেষমেশ মাহিরের কাণ্ডে রেগে গেলেন, কিন্তু মাহির নিরুপায়। অফিস থেকে মুহূর্তে মুহূর্তে কল আসছে তার। নির্ধারিত ছুটির চাইতেও 2 দিন বেশি কাটিয়ে ফেলেছে সে, তাই আর এক মুহূর্ত বিলম্ব করার ফুরসত নেই তার। মনুকে ধরে উপরে নিয়ে গেলেন মনতার মামা শফিকুল। মনতা আর সিমিকে দেখে লাফিয়ে উঠল মনতার মামাতো বোন সায়নী। সিমির সমবয়সী সে। সিমিকে আর মনুকে ঝাপটে ধরে সায়নী বলে উঠল, পুরো ঢাকা ঘুরবো, আগেই বলে দিলাম। মনতা মেয়েকে হেসে ফিসফিস করে বলল, তোর ফোনটা আমায় ধার দে কয়েকদিনের জন্য শায়নি। রিজন কি? লাভ কেস। মানুষটা কে? রন ভাই। শেষমেশ শত্রুর সাথে? রাতে সায়নী মনতার সিমি এক ঘরে ঘুমালো। রাত বাড়লো, সিমি সায়নী ঘুমালো, কিন্তু ঘুম ধরা দিল না মনতার অক্ষিপটে। সে আলগোছে সায়নীর ফোনটা নিয়ে ব্যালকনিতে গেল। এরপর রনর নম্বর ডায়াল করলো। রিং হলো, কেউ তুললো না। মনতার মন ভার হলো। সে আরেকবার ডায়াল করলো। এবারও রনও ধরলো না। মনতার মুখে আমাবস্যার আধার ভর করলো। ফোনটা বুকে জড়িয়ে খোলা আকাশের পানে তাকিয়ে রইল অনিমেষ মনতা। ভেতর ঠেলে কান্না পাচ্ছে তার। আজব এক রোগ, চোখে যেন সমুদ্র বয়ে চলেছে। কিছু হলেই আজকাল খুব করে কান্না পায়। মনতার মাঝে মাঝে মনে হয় সে অসহ্যকর ন্যাকা হয়ে যাচ্ছে, নয়তো তার চরিত্র বিশেষণ হুট করে কিভাবে এতটা বদলে যেতে পারে। মনের সাথে যুদ্ধ করে হেরে গেল মনতা। চোখ ভিজল তার। এমন মুহূর্তে ফোন বেজে উঠল। রিসিভ করে হেলো বলবার আগেই ওপাশ থেকে ধমক এলো, নাকে হসপিটালে কেন ভর্তি হয়েছিলি? দেখা হলে এর জন্য গুনে গুনে 4টে চড় মারবো, বুঝেছিস কি বলেছি? মনুতা নিঃশব্দে মাথা ঝাঁকালো, কিন্তু মুখ ফুটে কিছু বলতে পারল না। রণ কিছুক্ষণ নীরব থেকে তপ্ত শ্বাস ফেলে বলল, কেঁদে কেঁদে আমার হৃদয়টা ক্ষত বিক্ষত করে তুই কি বড্ড সুখ পাস? হার্টবিট। মনুতা এবারও নিঃশব্দে মাথা নাড়ল। রণ স্মিত হাসল, এরপর বলল, তাহলে? মনুতা মনে মনে ভাবছে, তোমার ভালোবাসা আমাকে পাগল বানিয়ে তুলেছে রণ ভাই। সারাক্ষণ তোমার সাথে কথা বলতে ইচ্ছে করে, তোমাকে দেখতে ইচ্ছে করে। মনে হয় তোমাকে জাপটে তোমার বুকের হৃদগতি শুনি। রণ শব্দ করে সুন্দর হাসলো, এরপর বলল, মনের কথা সব পড়ে ফেলছি, কিন্তু বুঝলি, আমাকে জাপটে ধরার জন্য হলেও তোকে সুস্থ স্বাভাবিক থাকতে হবে। এভাবে নিতিয়ে গেলে আমার আদরের চোট তো কুলাতে পারবি না। মনুতা চোখের জল মুছে শুধালো, কি করে জানলে এটা আমি? তোকে ছাড়া নিজের ব্যক্তিগত নম্বর আর কাউকে দেইনি রে প্রাণ, আমার মাকেও না। মনুতা ঠোঁট কামড়ে বলল, তোমাকে ছুতে ইচ্ছে করছে রন ভাই। এখন? হুম, সত্যি? 1000টা সত্যি। আমাকে শুধু 40টা মিনিট দে কলিজা, আমি সারা রাত তোকে বুকে জড়িয়ে রাখবো। ফোন কেটে দিব? অপেক্ষার প্রহর সইতে পারবি? 40 মিনিট 40,000 বছর মনে হবে না? তোমার ভালোবাসা সব অপেক্ষার যাতনা ঘুচিয়ে দেবে আমি জানি। কি তবে অপেক্ষার মুহূর্ত গুনতে থাক, আসছি। রাতের শুভ্র আকাশ জুড়ে শরদিন্দু আজ খুব আপন করে আলো ছড়াচ্ছে। সে আলো ঠিকরে নেমে এসেছে বিশাল খোলা কংক্রিটের ছাদে। চারদিকে নীরবতা, নিস্তব্ধ। পুরোটা শহর যেন আজ কথা বলতে ভুলে গেছে। কোনো হর্ন নেই, কোনো কোলাহল নেই, নেই কোনো মানুষের উচ্চবাচ্য। চোখ বুজে কান পাতলে শুধু বাতাসের শিরশিরে গান শোনা যায়। কক্ষ ছেড়ে টিপটিপ পায়ে মনতার সিঁড়ি ঘরে এলো। এরপর কয়েক ধাপ ডিঙ্গিয়ে আলগুছে খুলল ছাদের দরজা। বিশাল প্রশস্ত ছাদ। ছাদের চারপাশে সাজানো রয়েছে বাহারি ফুলের গাছ। জুঁই আর বেলির মিশ্র সুবাস বাতাসে ভেসে বেড়াচ্ছে। ছাদে পা রাখতে সেই সুবাস নাকে বাড়ি খেলো। নেশাতুর চোখে বাতাসে দুলতে থাকা লাল গোলাপের পানে নজর নিবদ্ধ করলো মনতা। গোলাপের পাপড়িতে চাঁদের আলো পড়ে রূপালী হয়ে উঠেছে। শরতের হালকা বাতাসে মনতার শরীর ছুঁয়ে গেল, উড়িয়ে দিল খোলা চুল আর যত্নে পড়ে থাকা বুকের উপর ওড়নার ভাঁজখানা। অজানা এক শিহরণ খেলে গেল মনতার শরীর জুড়ে। মনতা অধৈর্য হয়ে এগিয়ে গেল কোমর সমান রেলিংয়ের কাছে। রেলিংয়ে ভার দিয়ে দূরের ফাঁকা রাস্তায় নজর দিল।
রণ আসবে ভেবেই লজ্জায় রাঙা হলো মৌনতার গাল দুটো। ঠোঁট টিপে লজ্জা নিবারণ করে আকাশের মস্ত চারটার পানে তাকালো মৌনতা। এরপর আঙ্গুল তুলে শুধালো, লাভ হলো তোমার এত সুন্দর হয়ে? সেই তো একাকী আলো বিলাচ্ছ। আমাকে দেখেছো? শ্যাম পুরুষের ভালোবাসায় তোমার চাইতে অধিক উজ্জ্বল হয়েছি। এরপর ঠোঁট চেপে হেসে উঠল মৌনতা। বুকে ডিপডিপে অশান্তি হচ্ছে, ভয়ে শরীর লতানো লতার ন্যায় নুয়ে পড়তে চাইছে। মনে হচ্ছে কাছে আসার থেকে দূরত্বই বেশ ছিল। মৌনতার আচমকা মনে হলো মানুষটা এসে জড়িয়ে ধরে যদি চুমু খায়। শরমে কান গরম হয়ে উঠল মৌনতার। সে হাতের কর্পুটে মুখ লুকিয়ে রাখল। মনে হলো চাঁদটাও তাকে লজ্জা দিচ্ছে। ধীরে ধীরে মৌনতার অপেক্ষার প্রহর বাড়ল। সে হাতের মোবাইলে সময় দেখল। মনে হচ্ছে 40 মিনিট আসলেই 40,000 বছরের সমান। মৌনতা উৎকণ্ঠা নিয়ে বারবার রাস্তাটার পানে তাকালো। অতপর বার্তা পাঠালো, ধৈর্যের বাঁধ ভেঙে যাচ্ছে রমভাই। পাখি হলে উড়ে তোমার কাছে চলে যেতাম। মৌনতার অপেক্ষার অবসান হলো আধ ঘন্টা বাদে। শফিকুল ইসলামের বাড়ির পাশের রাস্তায় থামলো রনর জিপ। মৌনতা লজ্জায় মরে গেল। এমন সময় বেজে উঠল হাতের ফোন। ফোন রিসিভ করে কানে তুলে হেলে বলবার আগেই রন শুধালো, গেট খোলা, ভেতরে ঢুকবো কি করে? এবার বিস্ময়ে স্তব্ধ হলো মৌনতা। সে তো কাউকেই জানায়নি। তবে উপায়? সায়নী জানলে অবশ্যই একটা ব্যবস্থা করে দিত। মৌনতার মনোব্রত দেখে রন বলে উঠল, নিচেই দাঁড়িয়ে থাকবো? তোকে ছুবো না? নাকি আমাকে ডেকে এনে মনোব্রত করার ভাবনা ভেবেছিস? এমন সময় নিঃশব্দে খুলল বাড়ির গেট। গেটের দারোয়ানের মতো দাঁড়িয়ে আছে সিমি আর সায়নী। হাতের ইশারায় রনকে ভেতরে আসার ইঙ্গিত দিল। লাজুক হেসে ভেতরে ঢুকতে সায়নী ফিসফিস করে বলে উঠল, স্পেশাল ট্রিট চাই দুলা ভাই, নইলে প্রেমে বাগড়া দেব। কি চাই? আপনার মতো মিলিটারি জামাই। সায়নীর মাথায় অল্প চাটি মেরে রন বলে উঠল। ঠিক আছে, এনে দেবে। অতপর নিঃশব্দে রন উঠে গেল উপরে। মৌনতা এখনো ফোন কানে নিয়ে রাস্তার দিকে উঁকি ঝুঁকি মারছে। হঠাৎ রন কোথায় গায়েব হলো ভেবে পেল না মৌন। সে ধরে নিল বিল্ডিং বেয়ে বেয়ে স্পাইডারম্যানের মতো দোতলায় উঠে যাবে রন। মৌনতা কান থেকে হাতের মুঠোয় ফোনটা নামিয়ে রেলিংয়ে ঠ্যাস দিয়ে দাঁড়িয়ে রইল। এমন সময় আচমকা ভেসে এলো, আমি বিল্ডিং বেবে উঠে তোকে প্রেম দেব এমনটাই ভেবে রেখেছিলি বোকা চৌধুরী? মৌনতা লাফিয়ে উঠল। সে পেছন ফিরতে রনকে দেখে তাজ্জব হলো। সে সাথে লজ্জায় খানিক আড়ষ্ট হলো। ধীর পায়ে মৌনতার সামনে এগিয়ে সে মুখোমুখি দাঁড়ালো রন। ভয়ে লজ্জায় মাথা নত করে চোখ বুজে ফেলল মৌনতা। সেই সঙ্গে হাঁটুর কাছে জামা চেপে ধরে শক্ত হয়ে দাঁড়িয়ে রইল। হাতে করে আনা লাল গোলাপ মৌনতার থুতনিতে ছুঁয়ে বলে উঠল, তাকা আমার দিকে। মৌনতা মাথা নাড়ল। সে তাকাতে পারবে না। রণ মৌনতার থুতনি চেপে ধরে মুখটা উপরে তুলল। এরপর ঘোর লাগা চোখে মৌনতার কোমল সুন্দর মুখটা অনিমেষ তাকিয়ে দেখল। রণার মনে হলো চাঁদের চাইতেও সুন্দর মৌনতা। রণার বড্ড লোভ হলো চকচকে সফেদ গাল দুটোর প্রতি। অনুমতিহীন মৌনতার গালে নিজের উষ্ণ ঠোঁট ছোঁয়ালো রণ। লজ্জার শিহরণে আরেকটু কুকড়ে গেল মৌনতা। রণ দুই পাশের গালে গাঢ় চুম্বন আঁকল। এরপর বলল, তুই এভাবে লজ্জা পেতে থাকলে আমি দিশাহীন উন্মাদ হব। বিয়ের আগেই ঘটিয়ে ফেলবো চূড়ান্ত পাপের কর্ম। এখন বল, চোখ খুলবো নাকি আমাকে পাপী বানাবি? অল্প অল্প করে চোখ খুলল মৌনতা। এরপর মাথা উপরে তুলে লাজুক নজর দিল রণর পানে। চাঁদের আলোয় প্রেমিক পুরুষের মুখখানা বড় সুন্দর চোয়ার ন্যাশালো লাগছে। মৌনতা নিজের নরম হাত দিয়ে রণার কপাল স্পর্শ করল, পরে নাক, সবশেষে ঠোঁট। এরপর হাত বাড়িয়ে রণকে জড়িয়ে ধরল। মনে হলো পরম শান্তি আর তৃপ্ত অনুভূতি হৃদয়ে ঢেউ খেলল। রণ মৌনতার চাইতে দ্বিগুণ শক্তিতে নিজের সাথে মিশিয়ে নিল মৌনতাকে। এরপর ফিসফিস করে বলল, তোর ভালোবাসা আমাকে কেমন নির্লজ্জ বানিয়েছে দেখ। আমার নিজেকে আমি চিনতে পারছি না। তুই কি এই রণভাইকেই ভয় পেতি? এই রমভাই তো আমার প্রাণ। নিজের প্রাণকে কি করে ভয় পাই? যে রমভাইকে আমি ভয় পেতাম সে তুমি নও। রণ মৌনতার কোমর জড়িয়ে উঁচু করে ছাদের রেলিংয়ে মৌনতাকে বসালো। এরপর হাতের আঁচলায় মৌনতার মুখ ভরে বলে উঠল, এভাবে তোকে আদর করে পোষাচ্ছে না মৌন? আরেকটু বেশি আদর করতে ইচ্ছে করছে, কিন্তু বিয়ে ছাড়া আবার সে আদর করা যাবে না। তবে বাড়ি চলো। ছুটি নেই, নয়তো চলে যেতাম।
তবে কি উপায়? রণ ঠোঁট কামড়ে কিছু ভাবলো, এরপর হাতের গোলাপ মনতার কানে গুজে বলল, পালিয়ে বিয়ে করবি? কি করে সম্ভব? বাড়ির সবাই অনেক কষ্ট পাবে। বাড়ির সবার কষ্ট তোর কাছে কষ্ট মনে হলো, আর আমার কষ্ট তোর চোখে লাগলো না? তুই তো বড্ড হৃদয়হীন আছিস। এমনটি বলো না, আমি মোটেও হৃদয়হীন নই। তোমার তোমার জন্য আমার মন কাঁদে। তোমাকে আমার নিজে থেকেও বেশি ভালোবাসি। বুক খুলে দেখাবো? রণ গরম শ্বাস ছেড়ে বলল, বুক খুলতে হবে না, ওসব দেখতে চাচ্ছি না, এমনিতেই মরে যাচ্ছি। আসলে কি বলতো, মনের কষ্টের চাইতেও না বড় কষ্ট আছে। কোথায় জানিস? কোথায়? মনতা ফট করে বুকার ন্যায় শুধালো। মনতার কপালে কপাল থেকে রণ বলল, বিয়ের পর বলবো। এই যে আমাকে হাঁপাতে দেখছিস, ঘামতে দেখছিস, অস্থির দেখছিস, এসবের কষ্টের উৎপত্তি অন্য কোথাও। কি করলে তোমার এই কষ্টের সমাপ্তি হবে রণ ভাই? আমার বউ হলে। কিন্তু তুই রাজি হচ্ছিস না। রাজি হব এক শর্তে, কাউকে কিছু বুঝতে দেবে না তুমি। সত্যি? মনতা লাজুক হেসে মাথা ঝাঁকালো। রণ শব্দ করে হেসে বলল, কত আনন্দ হচ্ছে জানিস, ইচ্ছে করছে ছাদ থেকে ধাক্কা দিয়ে তোকে ফেলে দিতে। মনতা ভয় পেয়ে ছাদের রেলিং থেকে নেমে দাঁড়ালো, এরপর একটু সরে গিয়ে বলল, আমি এক্ষুনি মরতে চাই না। তোর সত্যি মনে হলো তোকে আমি ধাক্কা দিয়ে ফেলে দেব? আমার প্রতি এই তোর বিশ্বাস, এই ভালোবাসা, তুই আমাকে বাসলি। আহ, বড্ড ছ্যাঁকা দিলি রে মৌনতা সাবেরি। তোর মতো হৃদয়হীন অবিশ্বাসকারী মেয়ের জন্য এত দূর জীবন মরণের ঝুঁকি নিয়ে উড়ে এলাম। থাক, এক্ষুনি চলে যাচ্ছি। বলে রণ পা বাড়ালো। মনতা খাপ করে রণর শার্ট টেনে ধরে বলল, যেও না রণ ভাই, তুমি গেলে সত্যি সত্যি লাফিয়ে মরবো আমি। রণ পেছন ফিরল, এরপর বলল, লাভ দে দেখি, মরবি না এতটুকু গ্যারান্টি। হাত পা ভেঙে মাস 6 হসপিটালে ভর্তি থাকবি। মনতার কান্না পেল। মানুষটা কেমন হেয়ালি করে কথা বলছে। মনতা ছলছল চোখে বলে উঠল, আমি সত্যি সত্যি কষ্ট পাচ্ছি রণ ভাই, তুমি অযত্ন করে কথা বলছো আমায়। বলতে না বলতেই মনতার চোখ থেকে টুক করে এক ফোঁটা জল গড়ালো। ব্যস্ত হয়ে মনতার চোখের জল মুছে রণ বলে উঠল, কাঁদিস না জান, তুই কাঁদলে বুকের এখানটায় খুব কষ্ট হয়। আমার মাথায় নষ্ট চিন্তা ভাবনা ঘুরছে তোকে ঘিরে, তাই এসব আবল তাবল বকে নিজের মাইন্ড অন্যদিকে ডাইভার্ট করার চেষ্টা করছি, আর কিছু না। আই এম সরি। বলেই মনতাকে বুকে টেনে মাথার তালুতে চুম খেলো। নিজেকে সামলে মনতা শোধালো, তোমার মাথায় কি খারাপ চিন্তা ঘুরছে? না। মনিতা করলো না রণ। মনতার কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলল মনের চিন্তা ভাবনা। ওসব শুনে লজ্জায় চোখ খিচে বন্ধ করে রানাকে শক্ত করে জড়িয়ে রানার বুকে মুখ লুকে রাখলো মনতা। মনতার লজ্জা দূর করতে পকেট থেকে একটা চকলেট বের করে রানা বলে উঠল, নে খা। মনতা হাত বাড়িয়ে নিল। ছাদের ফুলগুলো দেখতে দেখতে রানা শুধালো, কোয়েল জ্বালিয়েছে তোকে? চকলেট খেতে খেতে মাথা ঝাঁকালো মৌন। অতঃপর বলল, সারাদিন পেছনেই লেগে থাকে। সেদিন বাসায় অনেক ঝামেলা হয়েছে। দাদা ভাই অপমান করেছে। রুলিয়া আন্টি বলেছিল তোমার সঙ্গে ওকে বিয়ে দিবে। কথাটা শুনে দাদু অনেক রেগে অনেকগুলো কথা শুনিয়েছে। মা কিছু বলেনি খালামণিকে? ওনাদের তো কোয়েলকে পছন্দ। রণ নাক ফুলালো, চোখে রাগ স্পষ্ট হলো, বলল, ছুটাচ্ছি পছন্দ করা। আমি কোয়েলকে একটা কথা বলেছি। কি বলছিস? ও বলেছে তুমি নাকি আমাকে ভোগ করে ছেড়ে দেবে। রণর চোয়াল শক্ত হলো এই কথায়। সেই সাথে কেঁপে উঠল থুতনি। সে গম্ভীর হিংস্র গলায় বলল, তারপর আমি উত্তর দিয়েছি, যদি এমনই হয় তবে আমি তোমাকে চুষে খেয়ে ওকে আঁটি দিব। রণ নিজেকে সংযত করে বলল, কালী মাকে ফোন করে বলবো চুলের মুঠি ধরে বাড়ি থেকে বের করে দিতে ওদের। বড় মার কি দোষ? কুকুরের কামড়ে দোহাই দিয়ে থাকছে। কুকুর কি ওর পা পেটে ভরে রেখেছে যে উগলে দিলে জোড়া লাগিয়ে বাড়ি যাবে? আরো কিছু আলাপচারিতা হলো। এরপর রণ বলল, একটা ফোন কিনে দেব তোকে কাল। ওটা দিয়ে প্রতি রাতে আমাকে ভিডিও কল করবি। তোকে না দেখলে রাতে ঘুম হয় না। বাসায় জিজ্ঞেস করলে কি বলবো? তোর কিছুই বলতে হবে না।
মাহিরের সাথে আমি কথা বলবো। ও বলবে ফোনটা ও দিয়েছে। ভাইয়া যদি সন্দেহ করে? করলে করুক, আমি কি চুরি করে প্রেম করছি? পারলে আমি প্রেস কনফারেন্স ডেকে ভালোবাসা জাহির করব। কার বাপের কি? নেহাত তোর পরীক্ষার সামনে, তাই চুপ আছি। আসার সময় দাদা ভাইকেও তো বলে এলাম তোর কথা। কথা বলতে বলতে হঠাৎ রনের মনে হলো মনতা না খেয়ে থেকে অসুখ হয়ে হসপিটালে ভর্তি হয়েছিল। সৌম্যের সাথে কথা বলার সময় জানতে পেরেছে এ কথা। এবার কোয়েলের রাগ মনতার উপর পড়ল। নাক মুখ কুচকে মনতার পানে তাকালো রণ। বেশ মজা করে চকলেট খাচ্ছে মনতা। সহ্য হলো না রনর। ঠাটে এক চড় মারল মনতার গালে। চরের দাপটে হাত থেকে খসে পড়ল চকলেট। সেই সাথে গালে ফুলে উঠল সবগুলো আঙ্গুল। মনতা না চাইতেও ভ্যা করে কেঁদে ফেলল। রণ মনতার গলা চেপে ধরে হিস করে বলল, আরও না খেয়ে থাকবি? ভং করে ঘরে খিল টানবি? জবাব দে। ভয়ে মনতা তড়িৎ মাথা নাড়ল। রণ তপ্ত শ্বাস ফেলে মনতার গালে হাত বুলিয়ে কাছে টেনে নিল। অতঃপর বলল, থাক, কাঁদিস না। চটটা আমি দেইনি, তোর ওই রণভাই দিয়েছে। মনতা ঝটকা দিয়ে সরিয়ে দিতে চাইল রণকে, কিন্তু শক্তিতেই কুলাল না। রণ মুখ বাকি বলল, আমার সাথে শক্তি দেখানো হচ্ছে, দেব আরেক ঘা। গালের দাঁত নড়ে গেছে রন ভাই। তুমি আমার প্রেমিক নও, তুমি আমার অপ্রেমিক। প্রেমিক কখনো প্রেমিকাকে এভাবে মারতে পারে না। আমি তোর প্রেমিকও না, অপ্রেমিকও না, আমি তোর জামাই। এটা তো হালকার উপর ঝাপসা মারলাম। বিয়ের পর দেখবি কিভাবে মারি। হাতে ধরবি, পায়ে পড়বি, কিন্তু আমি গলবো না। তুমি মারার জন্য আমায় বিয়ে করবে? সবাই মারার জন্যই বিয়ে করে। তাহলে তোমাকে আমি বিয়ে করব না। একটু আগেই বললি কাল আমায় বিয়ে করবি। এখন বলছি করব না। জেনে বুঝে মার খাবার জন্য একটা পাগলও বিয়েতে রাজি হবে না। আর আমি তো সুস্থ মস্তিষ্কের মানুষ। তুই নিজে মার খাওয়ার জন্য আমাকে ডাকবি? কখনো না। বাজি ধরবি? ধরলাম। তবে কাল সায়নী আর সিমিকে নিয়ে আসিস আমার কাছে। সায়নীকে লোকেশন বলে দেব আমি। আগেই বলে দিলাম, মারলে আমি কিন্তু কাঁদবো। তখন আর কথা বলবো না তোমার সঙ্গে। কথা না বললে না বলবি, সেটা সময় বলে দেবে। ভোরের নরম সোনালি চিকচিকে আলো ধরণীতে আছড়ে পড়ার সঙ্গে সঙ্গে নিদ্রা ভঙ্গ হলো মনতার। বড় বড় অক্ষি পল্লব মিলে চারপাশে একবার নজর বোলালো সে। মস্তিষ্ক সজাগ হতেই গত রাতের ঘটনা মন শহরে হামলে পড়ল। লজ্জায় বালিশে মুখ গুজে লাজুক হেসে উঠল মনতা। গায়ের ওড়না থেকে এখনও রণ শরীরের সুবাস আসছে। মনতা লম্বা করে শ্বাস টানল। মনে হলো রণ এখনও তার বুকে জড়িয়ে আছে। রণর সাথে কাটানো গত রাতের কিছু সুখময় মুহূর্ত মনে পড়তেই মনতার দুই গালে তপ্ত গোলাপি হয়ে উঠল। হৃদয় জুড়ে খেলে গেল বসন্তের হাওয়া। সেই হাওয়া এলোমেলো করে দিল থরে থরে সাজানো গোছানো ভালোবাসা। মনতার কেমন বেসামাল লাগলো। কিশোরী তনুমন অজানা উষ্ণতায় কেঁপে উঠল। সেই স্পর্শ ঘনিষ্ঠ মুহূর্ত পুনরায় উপভোগ করতে ইচ্ছে হলো, কিন্তু চাইলেও তা সম্ভব নয়। মনতা দীর্ঘ কম্পিত শ্বাস ফেলল। এখনো যাতনায়। অতঃপর বালিশের তল ঘেটে সায়নির ফোনটা বার করে হাতে নিল। দ্রুত বক্ষের শীতল হাতে রনের নম্বর বের করে উন্মুখ হয়ে কানে ফোন তুলল মনতা। কিন্তু রিং বাজার আগে কেটে গেল কল। নেটওয়ার্ক ডিস্টার্ব ভেবে মনতা পুনরায় কল করলো। এবার স্পষ্ট শোনা গেল নম্বর সুইচড অফ। মনতার চোখ মুখে বিষাদের ম্যাচ জমল। এই বুঝি অক্ষে ছাপিয়ে বৃষ্টি হয়। মনতা ঠোঁট কামড়ে আরেকবার কল ঢুকালো। এবারও নম্বর বন্ধ। মনতা বার্তা পাঠালো, রন ভাই তোমাকে খুব মনে পড়ছে, দয়া করে একবার ফোনটা ধরো, নয়তো প্রাণ যাবে আমার। বার্তাখানা পাঠিয়ে মনতা কোলের উপর ফোনটা ফেলে বাবু আসনে বসে বাড়ির জানালা দিয়ে দূরে তাকালো। সুন্দর সকালটা নিমিষে কেমন কুৎসিত কদাকার আর বিষাদময় সকালে রূপ নিল। ধীরে ধীরে সকাল পেরিয়ে সূর্য মধ্য গগনে যাবার প্রস্তুতি নিল। তবুও ফোন খুলল না রণ। মনতা না খেয়ে সারা সকাল পাড়ি দিল দুশ্চিন্তায়। সায়নী আর সিমি মিলে এক লোকমা ভাতও খাওয়াতে পারল না তাকে। এমন বিরফের কালে শায়লার ফোন এলো। মেয়ের খোঁজ নেবার জন্য ফোন করেছেন তিনি। মনতা অনিচ্ছাকৃত কথা বলল শায়লার সাথে। কথায় কথায় জানা গেল কোয়েলের খবর। তারা মা মেয়ে বিদায় নিয়েছে আজ সকালে। এ খবর মনতার মনে কোনো আনন্দের সৃষ্টি করল না, বরং মেজাজ বিগড়াল তার। মনতা অন্যমনস্ক হয়ে হা না উত্তর করে শায়লার সাথে কথা শেষ করলো। যত শায়লা বুঝল মেয়ের মন খারাপ হয়েছে কোনো কারণে। তিনি ধীরে ধীরে ঘটনা আঁচ করার চেষ্টা করলেন।
কিন্তু মনতা সব পাশ কাটে নিল। শায়লা কথা না বাড়িয়ে ফোন রেখে ভাবতে লাগলেন ঘটনা। নিশ্চিত রনের সাথে কিছু ঘটনা ঘটিয়েছে এই মেয়ে, নয়তো জেদ করে ঢাকা গিয়ে মন খারাপ করার মেয়ে মৌনও নয়। তপ্ত শ্বাস ফেলে বাড়ির কাজে মন দিলেন শায়লা। এমন সময় সাদনান মির্জা ঘরে ঢুকলেন হন্তদন্ত হয়ে। আজকাল মানুষটা বড্ড ব্যস্ততা দেখাচ্ছে, সারাক্ষণ নিজের ঘুরে থাকে, রাতে ঠিকমতো বাড়ি ফিরে না, আবার মাঝে মাঝে কোথায় যেন গায়েব হয়ে যায়। শায়লা বেশ কয়েকবার জিজ্ঞেস করেছে, কিন্তু ভদ্রলোক নিরুত্তর থেকেছেন সবসময়। সংসারের বিষয়েও চূড়ান্ত উদাসীন সে। স্ত্রী সন্তানদের জন্য কোনো সময় নেই তার। মানুষটার এখনও একাকিত্বের ভয়ে মুখ কাঁপে শায়লার। তার চঞ্চল ব্যথিত মন বলে ওঠে, কোথাও চুপিসারে কোনো অঘটন ঘটছে না তো? আনমনে ভাবতে ভাবতে শায়লার হাত থেকে সিরামিকের ফুলদানি মেঝেতে খসে পড়ল। মুহূর্তে সমাপ্তি ঘটল শায়লার চিন্তা ভাবনার। দামি ফুলদানি মেঝেতে পড়ে চূর্ণ বিচূর্ণ হলো। কম্পিত চকিত শায়লা মেঝের পানে তাকে নীরবে কেঁদে উঠল। মনটা কেমন কু গাইছে, কি অঘটন ঘটতে চলেছে সামনে। ফুলদানি ভাঙ্গার তীক্ষ্ণ শব্দে দৌড়ে এলো রেহনুমা, সঙ্গে এলো চামেলি আর তহুরা। স্তব্ধ শায়লাকে টেনে একটা টুলে বসিয়ে দিল রেহনুমা। এরপর দুই বাহুতে চেপে ধরে ঝাঁকুনি দিয়ে বিস্ময় জিজ্ঞেস করলেন, কি হয়েছে শায়লা, হঠাৎ এমন করছো কেন? কি নিয়ে ভাবনার সাগরে ডুবেছ? বড় ঝড় আসতে চলেছে বড় আপা, সেই ঝড় সামলানোর ক্ষমতা আমার নেই। এদিকে হুট করে খবর এলো শফিকুল ইসলামের বড় শালা দীর্ঘদিন বাদে বিদেশ থেকে ফিরছে। বড় মামা ফিরে আসছে শুনে সায়নী আনন্দে আত্মহারা হয়ে উঠল। সে জেদ ধরল এয়ারপোর্টে গিয়ে মামাকে চমকে দেবে। সেই ছোটবেলায় তাদের শেষ সাক্ষাৎ হয়েছিল সামনাসামনি। সায়নীর বয়স তখন সবে 6। সায়নীর নানার সাথে রাগ করে ছাত্র অবস্থাতেই বিদেশে পাড়ি জমিয়েছিলেন তিনি। মেয়েটা পর্যন্ত করেননি সেই অভিমানের জের ধরে। ফোনের ছোট স্ক্রিনে সায়নীকে দেখে ভদ্রলোক শুধু বলতেন, মামা তুমি এখনো ছোটই রয়ে গেছো। সায়নীর অভিমান হয়। দেশে আসতে বললেই তিনি ফোন কেটে দেন নানান বাহানায়। সমস্ত অভিমান ভুলে এতদিন বাদে বাড়ি ফিরে নিশ্চয় এত বড় সায়নীকে চোখের সামনে দেখে চমকে উঠবেন ভদ্রলোক। সায়নী খুশিতে ঝটপট তৈরি হলো। মনতার মন এখনো ভার। সায়নী ভাবলো বাইরে ঘুরলে মনতার মন ভালো হবে। চোখের ইশারায় সিমিকে তৈরি হতে নির্দেশ দিয়ে জোরপূর্বক মনতাকে জামা পরালো। মনতা সাজগুজে চরম আক্রোশ জানাতে সায়নী বলল, হুট করে পথিমধ্যে যদি রণভাই এসে যায় তবে তোমাকে দেখে নাক সিটকাবে। ঢাকা শহরের সুন্দরী মেয়েদের সামনে তোমাকে বড্ড বেমানান লাগবে। খুব পড়লো মনতার কলিজায়। তাকে ফেলে রণ অন্য মেয়েকে সুন্দর বলবে এটা সে মানতে পারবে না। তাই মনে ব্যথার বৃষ্টি ঝরিয়ে সাজলেও খুব অল্প। পিনপিনে সুন্দর ফর্সা মুক্তিতে অল্প সাজিয়ে বেশ ফুটে উঠল। অতপর মনতা নিজেকে খুঁটে পরখ করে চলল সায়নী, সিমি আর সায়নীর মা সাবরিনা বেগমের সঙ্গে। সকাল থেকে এক মুহূর্ত বিশ্রাম নেবার সময় পাচ্ছে না রণ। হেডকোয়ার্টারে দৌড়াদৌড়ি করতে করতে তার কপাল বেয়ে ঘাম ঝরছে সমানে। উপর থেকে নির্দেশ এসেছে দুপুর 12টার আগে তাকে তার টিম সহ এয়ারপোর্টে থাকতে হবে ইমার্জেন্সি মিশনের জন্য। কারণ কোনো গোপন চক্র আত্মঘাতী বোমা হামলায় হত্যা করতে চাইছে স্বরাষ্ট্রমন্ত্রী আসলাম তালুকদারকে। মানুষটার অধিক সততা আর দেশের জন্য নিবেদিত প্রাণ হওয়ায় যেন কাল হয়ে দাঁড়িয়েছে। এয়ারপোর্ট, পুলিশ, গোয়েন্দা বিভাগের প্রধান সকলেই ব্যস্ত চেকিং নিয়ে। সমস্ত রুটের ফ্লাইট পর্যন্ত লেট শিডিউল দেওয়া হয়েছে। এদিকে ইন্টারন্যাশনাল ফ্লাইটগুলো ল্যান্ড করেছে ঢাকা এয়ারপোর্টে। যাত্রীরা বাইরে বেরোনোর জন্য তাড়াহুড়ো চিৎকার চেঁচামেচি শুরু করেছে। কঠিন ব্যারিকেড, বিভিন্ন অনুরোধমূলক ঘোষণা, কিছুতেই দমানো যাচ্ছে না তাদের। সব কিছু যখন চরম বিশৃঙ্খলার তুঙ্গে, তখন নিজের ট্রেনিংকৃত জার্মান শেপার্ড অ্যালেক্সকে নিয়ে বড় বড় পা ফেলে এয়ারপোর্টে প্রবেশ করল রণ। গায়ে কালো পোশাক, কানে ব্লুটুথ ডিভাইস। কালো হুডির আড়ালে নিজের ব্যবহৃত রিভলভার আর তীক্ষ্ণ দুজোড়া চোখ। অ্যালেক্স আর চালচলন আজ একদম স্থির আর নিশ্চুপ, যেন সাধারণ পালিত দেশি কুকুর। রানা মানুষের ভিড় ঠেলে ভেতরে প্রবেশ করে ওয়েটিং চেয়ারে পায়ের উপর পা তুলে বসলো। হাতে অ্যালেক্সের গলার বেল্ট ধরা, বুকে আড়াআড়ি 2 হাত ভাঁজ করে চারপাশে নজর বোলালো রণ। সন্দেহজনক কিছুই আপাতত নজরে পড়ছে না। ধীরে ধীরে সময় গড়ালো। ইন্টেলিজেন্স কমান্ডো টিম নিজেদের শকুনি দৃষ্টি চারপাশে তাক করে রেখেও তেমন কিছুই পেল না। যাত্রীদের বিশৃঙ্খলা ব্যতীত বাকি সব নিয়ম মাফিক চলছে।
নিজেদের ট্রাভেল ট্রলি নিয়ে ব্যস্ততা দেখে ঘুরে চেক করতে করতে দৌড়ে চলেছে পাইলট আর কেবিন ক্রু। কারোর চোখে মুখে ভয়ের কোনো রেশ নেই, নেই চতুরতার ছিটিফোঁটা। সকলেই যেন নিজেদের দায়িত্ব পালনে সৎ। কিছু সময় গড়াতেই অ্যালেক্স ঘেউ ঘেউ করে উঠল। অ্যালেক্সের ঘেউ ঘেউ শব্দে সতর্ক হলো রণ। ধীরে ধীরে আলগোছে অ্যালেক্সের গলায় বেল্ট ছেড়ে দিল রণ। সেই সাথে নিজের রিভলভার হাতে নিয়ে চপল পায়ে হাঁটতে লাগলো অ্যালেক্সের পিছু পিছু। ভিড় থেকে দৌড়ে অ্যালেক্স চলে গেল পাবলিক অ্যারাইভাল গেটে। সেখানে একজন টেকনিশিয়ান হাতে বড় এক বক্স নিয়ে ভিড় থেকে হান্তদন্ত করে ভেতরে প্রবেশের চেষ্টা চালাচ্ছে। তার চোখ চারপাশে ঘুরছে, যেন সব কিছু স্ক্যান করছে তার মস্তিষ্ক। পায়ের গতি অস্বাভাবিক এলোমেলো। তার পোশাক দেখে কেউ তাকে চেকিং করছে না, এমনকি গেটে বাধা পর্যন্ত দিচ্ছে না। গলার আইডি কার্ডটা উল্টানো। রণ কপাল কুচকে মানুষটার আগাগোড়া দেখল, কিন্তু সময় বিলম্ব করলো না অ্যালেক্স। সে হিংস্রভাবে মানুষটার হাত কামড়ে ধরে তাকে ধরাশয়ী করে হাত থেকে ব্যাগটা কেড়ে নিল। এহেন কাণ্ডে ভিড় থেকে বেরিয়ে এলো রণর টিম মেম্বার, সেই সাথে গোয়েন্দা পুলিশ। এসেই নিজেদের বন্দুক তাক করে বোঝার চেষ্টা করলো মানুষটার গতিবিধি। এদিকে অ্যারাইভাল এরিয়ায় উপস্থিত অপেক্ষারত সকল মানুষ ভয়ে এলোপাথারি দৌড়ানোর চেষ্টা করলো। সমস্ত গেট বন্ধ করে পুলিশ তাদের আটকে দিয়ে ঘোষণা দিল, কেউ বিভ্রান্ত হবে না প্লিজ, আমরা আপনাদের সর্বোচ্চ নিরাপত্তা দেব। ক্রিমিনালকে শনাক্ত করতে আমাদের সহায়তা করুন। মানুষ স্থির হলো, কিন্তু প্রাণ ভয়ে কাঁপতে লাগলো। অ্যালেক্স দৌড়ে ব্যাগটা রণর সামনে রাখলো। এদিকে জার্মান শেপার্ডের আঘাতে লোকটার হাত ছিঁড়ে রক্ত ঝরছে। রণ হাতের ইশারায় বোম ডিসপোজার ছেলেটিকে ডাকলো, অতঃপর পা দিয়ে ঠেলে ব্যাগটি তার দিকে এগিয়ে দিল। ব্যাগের চেন খুলতে নিলে পরিস্থিতি আরও উত্তাল করার জন্য অপেক্ষারত মানুষের একজনের হাত টেনে নিজের কাছে নিয়ে এলো উক্ত ব্যক্তি। তারপর পকেট থেকে ছুরি বের করে গলায় ছুঁয়ে বলে উঠল, খবরদার, আমাকে ছোঁয়ার চেষ্টা করলে লাশের ওপর লাশ পড়বে। আমি একা আসিনি এখানে, আমার মতো আরও অনেকেই আছে, তাই বলছি ভালো এই বন্দুক সরানো হোক। এবার ছেলেটির চেহারা পরিষ্কার হলো। সেই সাথে ভয়ে অপেক্ষারত সকলেই ছোটাছুটি শুরু করলো। নিজ নিজ প্রাণ ভয়ে দৌড়ে পালাতে চাইল প্রত্যেকে। এবার আর কোনো ঘোষণার তোয়াক্কা করলো না কেউ। রণ মানুষের হুড়হুড়ে ভ্যাদ করে সামনে তাকালো। এক মুহূর্তের জন্য মনে হলো তার চোখ ভুল দেখছে। মনে বিশাল ধাক্কা খেল রণ। তার বুক কেঁপে উঠল থরথর করে। ভীষণ ভয় তার গলা শুকিয়ে তুলল। আজ পর্যন্ত এত বড় ভয় কোনোদিন পায়নি সে। তবে আজ কেন? মানুষটা নিজের প্রাণের চাইতেও আপন এজন্য। রবিন নামক দুর্ধর্ষ ক্রিমিনালের বাহুতে বন্দি মনতা। রবিনের চাকুর তীক্ষ্ণ ধারালো ফলা মনতার গলার নরম চামড়া ভেদ করে ঢুকে যেতে চাইছে। টপ টপ রক্তধারা নিংড়ে পড়ছে মনতার গলার ভাঁজ বেয়ে। মনতার ছলছল চোখের সাথে চোখাচোখি হলো রণর। রণর চোখ জোড়া দেখে চমকিত হলো মনতা। মানুষটা তার ভালোবাসা, তার প্রাণেশ্বর। নিশ্চিত মানুষটা তাকে বাঁচিয়ে নেবে। মনতা উচ্ছ্বসিত হয়ে রণর নাম ধরে ডাকতে চাইল, কিন্তু আজ পেয়ে অল্প মাথা নাড়ল রণ। বোকা মনও কেমন সব বুঝে গেল। এখানে রণর নাম ধরে ডাকা চূড়ান্ত বিপদ হবে। মনতা ডাকলো না রণকে, শুধু রণ তাকে বাঁচিয়ে নেবে সেই আশায় কাতর হয়ে অপেক্ষা করতে লাগলো। রণ মনতা দুজনেই আজ চূড়ান্ত অসহায়। দায়িত্ব আর ভালোবাসা দুয়ের মিশেলে জড়িয়ে মুখ থুবড়ে পড়ল রণ। মনতার প্রাণের জন্য একজন খুনিকে কিছুতেই ছেড়ে দিতে পারবে না সে, কারণ সে দেশের শত্রু, মানুষের শত্রু। আবার মনতাকে ছোবার দুঃসাহসে রবিনকে বাঁচিয়েও রাখতে পারবে না রণ। তবে উপায় কি? চোখ বুজে দীর্ঘশ্বাস ফেলল রণ। চারপাশে ঘুর অন্ধকার দেখছে সে। মনতা ব্যথা সহ্য করতে না পেরে ফুপিয়ে কেঁদে ভাঙা গলায় ডেকে উঠল, খুব কষ্ট হচ্ছে রণ ভাই, আমাকে বাঁচাও। রবিন এবার আর একটু কপট হলো। সে মনতার চোখ অনুসরণ করে খুঁজতে লাগলো নাম সম্বোধনকারী ব্যক্তিকে। রবিন ধরে নিল নিশ্চিত পুলিশের কোনো সদস্য মেয়েটার ভাই। এবার যেন সব কিছু শোনায় সোহাগা হলো তার। মুখে ক্রুর হাসি ফুটে চাকুর ফলাটা আরেকটু দাবে দিল মনতার গলায়। ব্যথায় আর্তনাদ করে কেঁদে উঠল মনতা। রণ এবারও নিশ্চুপ রইল। নিজের পরিচয় কিছুতেই প্রকাশ করতে পারবে না সে। করলে উপস্থিত আরও ক্রিমিনাল থাকলে তারা রণকে চিনে ফেলবে। রণ প্রথমে নিজের মস্তিষ্ক শান্ত করলো, তারপর নিজের বন্দুক বের করে মনতার বরাবর তাক করলো। বন্দুকের নিশানা দেখে হেসে উঠল রবিন। হাসতে হাসতে বলল, পুলিশ হয়েছিস, অতস বন্দুক ধরা শিখিসনি? সত্যি সত্যি পুলিশ তুই নাকি ভুয়া পুলিশ? রণ মুখ খুলল না, শুধু মনতার চোখের দিকে তাকিয়ে নিজের হাত উপরে তুলল। মনতা বাড়িতে কালুকে ট্রেন করার সময় রণকে এভাবে হাত তুলতে দেখেছে।
হাতটা নিচে নামালে কালো বসে যেত। মনতা রনের হাত ইশারা বুঝলো বোধ হয়। রণ বাঁকা হেসে মনে মনে বলল, দ্যাটস মাই লেডি। রণ হাত নিচু করতেই মনতা রবিনের হাতে কামড়তেই বসে পড়ল। মুহূর্তেই ফুটো হয়ে গেল রবিনের বুক। মাটিতে ছিটকে পড়ল রবিন। ভিড় ঠেলে মনতাকে কুলে তুলে বেরিয়ে এলো রণ। আসার আগে সবাইকে অর্ডার করলো, রিমান্ডে নিয়ে ট্রিটমেন্ট চালিয়ে ওর টিমে কে কে আছে তার খোঁজ নাও। রবিনের এহেনা অবস্থা দেখে বাকি মুখোশধারী ভিড়ের মাঝে সটকে পড়ল। সেই সাথে হাতের ব্যাগ ফেলে মিশে গেল মানুষের মাঝে। নির্বিঘ্নে আসলাম তালুকদার বিমানে উঠে বিদেশের যাত্রা আরম্ভ করলেন। পুলিশ হন্য হয়ে খুঁজতে লাগলো বাকি আত্মঘাতী হামলাকারীদের। নিজের তৈরি করা জাল পরিচয়পত্র ব্যবহার করে মনতাকে নিয়ে একটি বিলাসবহুল হোটেলে এলো রণ। হোটেল ম্যানেজার পরিচয়পত্র দেখে যা আন্দাজ করার করে ফেলেন। চোখে চোখে কথা হলো তার সাথে রণর। ম্যানেজার বেছে বেছে সুন্দর একটা রুমের চাবি রণকে দিল। রণ মনতাকে নিয়ে যখন লিফট ধরতে নিল তখন একটা মেডিকেল বক্স নিয়ে দৌড়ে এলো ম্যানেজার। কোনো প্রকার বাক্য ব্যয় না করে সেটা রণর হাতে দিয়ে পুনরায় নিজের চেয়ারে গিয়ে বসলো। এমন অদ্ভুত মানবের সাথে রক্তাক্ত মেয়েটিকে দেখে হোটেলের অন্যান্য স্টাফ কানাঘোষা করতে আরম্ভ করলো। পরিস্থিতি আজ করতে পেরে হোটেল ম্যানেজার ধমকে বলে উঠল, যাও, নিজের কাছে যাও, ওনারা আমার নিকটাত্মীয়। সকলে আলগোছে ধমক শুনে সরে দাঁড়ালো। এমন সময় রণর টিমের বাকি সদস্য এসে ম্যানেজারের সামনে নিজেদের কার্ড শোক করে বলে উঠল, যতক্ষণ স্টে করবে ততক্ষণ কেউ যাতে একটা নক পর্যন্ত না করে। ম্যানেজার মাথা ঝাঁকিয়ে সায় জানালো। বাকি টিম মেম্বার লবিতে অপেক্ষায় বসে রইল। এয়ারপোর্টে সেরকম সন্দেহজনক কাউকে পাওয়া যায়নি। রবিনকে হসপিটালে অ্যাডমিট করা হয়েছে। সে সুস্থ হলে ঘটনার পেছনে কার হাত রয়েছে তা জানা যাবে। হেডকোয়ার্টারের খবর পৌঁছানো হয়েছে। বাকি বিষয় পুলিশ গোয়েন্দা দেখবে। আপাতত সপ্তাহ খানিক ছুটি, কিন্তু সিটি পাস ছাড়া বাইরে বের হওয়া নিষেধ। ক্যান্টনমেন্টে কাটাতে হবে বোরিং দিনগুলো। মনতাকে হোটেল রুমের জানালার ধারের সোফায় বসালো রণ। ভয়ে মেয়েটা সিটিয়ে আছে। চোখ মুখ শুকিয়ে মলিন, ঠোঁটজোড়া শুষ্ক, চোখে ভয়। গলার ক্ষতটা থেকে এখন আর রক্ত ঝরছে না, রক্ত জমাট বেঁধে কালো হয়ে আছে। মনতার এমন করুণ মুখবয়ব দেখে রণ কাতর হয়ে মনতার পানে তাকিয়ে রইল। মনতার সামান্য কষ্ট তার হৃদয়পুর সহ্য করতে পারছে না। বুকটা ভার হয়ে আছে অসহনীয় ব্যথায়। রণর ইচ্ছে হলো রবিনকে খুন করতে। যদি মনতা এভাবে মুখ ভার করে রাখে, যদি না হাসে, তবে রবিনকে কিছুতেই বাঁচিয়ে রাখবে না রণ। মনতার চোখে মুখে অন্তরে শুধু রণের জন্য ভয় থাকবে, আর কারোর জন্য নয়। মনতার মুখপানে ব্যথিত নজরে তাকিয়ে হতাশা মিশ্রিত উষ্ণ শ্বাস ছুড়ে মেডিকিট বক্সটা খুলল রণ। ভেতর থেকে স্যাভলন তোলা ব্যান্ডেজ আর ওয়েন্টমেন্ট বের করলো। স্যাভলনে তুলো ভিজে মনতার দিকে হাত বাড়ালো রণ। জ্বলে উঠবে গলা, সে ভয়ে চোখ মুখ খিচে বন্ধ করে দূরে সরে গেল মনতা। রণ হাত গুটিয়ে বলল, কিচ্ছু হবে না, আমার কাছে আয়। মনতা মাথা ঝাঁকিয়ে না করলো সে যাবে না। রণ ভারী গলায় বলল, কাছে আয় মৌন, তুই ছোট বাচ্চা নস, আমার অনেক কাজ আছে, তোকে ধরে নিয়ে বসে থাকার সময় নেই আমার। মনতার মন ভার হলো কথাটা শুনে। কেমন নিষ্ঠুর বাণী শোনালো তা মনতার কর্ণকুহরে। মনতা মুখে আধার মেখে বলে উঠল, আমি কাউকে বলিনি আমাকে ধরে বসে থাকতে। রণ এক ভ্রু উঁচু করে মনতার পানে তাকালো। আজকাল মেয়েটা সাংঘাতিক দোষী হয়ে উঠেছে। না কাউকে ভয় পাচ্ছে, না কারোর কথাই তো আক্কা করছে। রণ মুহূর্তে নিজের কাতর চেহারা বদলালো। কিন্তু হিংস্রতা ফুটলো শ্যাম মুখশ্রীতে। ব্যগ্র ভঙ্গিতে মনতার দিকে ঝুঁকে ছু মেরে চুলের বেনুনি টেনে হিস হিস করে দাঁত পিষে বলল, অনুমতি ছাড়া এয়ারপোর্ট এসেছিস কোন সাহসে? তোকে বারণ করিনি আমাকে বলা ছাড়া কোথাও যেতে। কথা অমান্য করার এত বড় দুঃসাহস কোথায় পেয়েছিস? ভালোবাসার ডোজ বেশি হয়ে গেছে? ভুলে গেছিস আমি কত খারাপ? আদরে যেমন মাথায় তুলেছি তেমনি আছাড় দিয়ে মাটিতে ফেলতে 2 সেকেন্ড সময় নেব না। বলে অন্য হাতে মনতার খাতাতে তুলো চেপে ধরল। ব্যথার জ্বলনিতে মনতা সইতে না পেরে রণর বুকের কাছে শার্ট খাঁচে ধরল। অতপর চোখ খিচে বন্ধ করে রণর নাকে কপাল ছুঁয়ে মাথা ঝুঁকে রইল। আলগোছে বেনুনি ছেড়ে দিয়ে রানা থতনে চেপে ধরে মুখ উঁচু করল মনতার। মনতাকে ইস পর্যন্ত করতে পারার সুযোগ না দিয়ে দ্রুত গলা পরিষ্কার করে মলম লাগিয়ে ব্যান্ডেজ মেরে বলে উঠল, পা দুটো যদি ভেঙে দেই এখন? রণর শক্ত হাতের পিছনে মনতার ফর্সা থুতনি গোলাপি হয়ে উঠল। ঠোঁটজোড়া গোল হয়ে আছে।
রনা এক পলক দেখলেও সেই গোলাপি ঠোঁটজোড়া। তার ইচ্ছে হলো কামড়ে খেয়ে ফেলতে। মোহনীয় আগ্রসী হয়ে ঠোঁটের কাছে তেড়ে এলো রণ, কিন্তু পরক্ষণে মনও তাকে ছেড়ে দিয়ে বলে উঠল, কালই বাড়ি যাবি, নয়তো লাথি দিয়ে কোমরের হাড় ভেঙে ফেলবো, বুঝেছিস কি বলেছি? তুমি বলেছিলে আমায় বিয়ে করবে আজ। এবার রণর দুটো ভ্রুয়ে উপরে উঠল, সেই সাথে চোয়াল ঝুলে গেল। রণা অবাক হলো মনতার আরেক দুঃসাহসে। মেয়ে বলে কি? এটা কি সেই মনতা যে মনতাকে গাধি বলে রণা সকাল বিকাল চড়াতো? রণা উষ্ণ শ্বাস ফেলল, অতঃপর বলল, আমার চোট কুলাতে পারবি না। যখন তখন অধিকারের দোহাই দিয়ে তোকে বেকাবু করব। তুই ছোট মানুষ, ওসব তোর দ্বারা হবে না। তুই বাড়ি যা। আমি বাড়ি যাব না। তোমাকে না দেখে, তোমার সঙ্গে কথা না বলে আমি থাকতে পারবো না রণ ভাই। রুহটা তোমার কাছে পড়ে থাকবে। রণা ঠোঁট কামড়ে কিছু ভাবলো, এরপর নিচে ফোন করলো টিম ক্যাপ্টেন সোহাগের কাছে। যেখান থেকে পারো একটা কাজই ধরে নিয়ে এসো সোহান, বাসর পেয়েছে। বলে খট করে লাইন কেটে বলে উঠল, জেদ করলি হেরে গেলি। ঘন্টা দুয়েক পর বড্ড পস্তাবি। এখনো সময় আছে, ভেবে বল। আমি কিন্তু খুব খারাপ। তুমি কতটা খারাপ রণ ভাই? যতটা খারাপ হলে তোর সব কিছু হরণ করার জন্য হিংস্র আর উন্মাদ হব, ততটা সব সব লুটে নেব। তোকে আঘাত করব, তুই অসহ্য হয়ে মুক্তি চেয়ে চিৎকার করবি, কিন্তু আমি তখন বধির হয়ে যাব রে মৌন। ওই উন্মাদনা থেকে তুই তো আমায় ফেরাতে পারবি না। কি ভুল পথে পা বাড়ালি বলতো? বলে ঘোর লাগা চোখে মনতার পানে তাকালো রণ। সেই দৃষ্টিতে কিছুটা ভরকালো মনতা, সেই সাথে ভীত হলো। বুক দূরে দূরে করে কাঁপলো। মনতা বুকের কাছে রোনা খামচে ধরে বলে উঠল, ভালোবাসা কি এমনই যন্ত্রণাদায়ক রণ ভাই? সবারটা জানি না, তবে আমারটা যন্ত্রণাদায়ক। জঙ্গলে থেকে আমি জঙ্গলি হয়ে গেছি। দরদ নেই হৃদয়ে, কঠিন মানুষ আমি। একটু তো কোমল হতে পারো। কোনো কোমলতা আশা করিস না, ওসব আমার ধাতে নেই। যেখানে ছুবো ওখানেই কালশিটে দাগ হবে। নয়তো আমার অবর্তমানে আমায় মিস করবি কি করে? ওই ব্যথাতুর ভালোবাসাগুলোই তো তোকে আমার জন্য শিহরণ তোলাবে ক্ষণে ক্ষণে। তখন তুই কেঁদে কেঁদে আমার স্পর্শ ভিক্ষা চাইবি। রণর কথা শেষ হতে দরজায় ঠুকা পড়ল। রণ উঠে গিয়ে দরজা খুলতেই সুহানের সাথে একটা চিকন গরনের খাটো পাতলা দাড়িওয়ালা মুরব্বী চোখে পড়ল। রণ তাকে দেখে কপাল কুচকাতে সুহান বলল, হোটেলের পাশেই কাজী অফিসার, বেশি খুঁজতে হয়নি। দু একজনের কাছে জিজ্ঞেস করতে তথ্য পেলাম ওনার হাতের বাঁধন বড্ড মজবুত, কোনো ছাড়াছাড়ির রেকর্ড নাই, এক কবলেই কবর পর্যন্ত। সুহানের কথায় কাজীকে আরেকবার পরখ করে রণ বলল, কিন্তু দেখে তো মনে হচ্ছে ফু দিলেই উড়ে যাবে সোহান। কথাখানা কাজে ডিগোতে হুচুট খেলো। গায়ের রুমাল চেপে আঙুল তুলেই কাজে বলল, সাইজ নিয়ে একদম রসিকতা করবেন না, সাইজ ডাজ নট ম্যাটার। কাজের উদ্যত্তে রণার ইচ্ছে হলো আঙুল মুচড়ে ভেঙে গলা টিপে উঁচু করে রুমে ঢুকাতে, কিন্তু আপাতত এহেন ইচ্ছে মাটি চাপা দিল। এসব মানুষের বিশ্বাস নেই, যখন তখন বদুয়া দিয়ে সংসারে ঝামেলা পাকাবে। রণ দরজা ছেড়ে সরে দাঁড়ালো। কাজে ফাঁকা জায়গা পেয়ে মুখ উঁচু করে রুমে ঢুকে সোফায় আয়েশ করে বসলো। পাশে তাকাতেই ঘোমটা জড়ানো মনতাকে চোখে পড়ল। মনে মনে মনতাকে বেহায়া গালি দিল কাজে। অসভ্য বেহায়া নির্লজ্জ মেয়ে কোথাকার, বাপ মা পেলে ড্যাং ড্যাং করতে করতে বিয়ে বসতে চলে এসেছে। কাজের মনোভাব বুঝলো বোধহয় রণ। সে কাজের সামনের সোফায় বসে সেন্টার টেবিলে রাখা নিজের বন্দুকখানা হাতে নিয়ে নড়াচড়া করলো। কাজে এই দৃশ্য দেখে ভয়ে জড়সড় হলো। রণকে গুন্ডা বদমাইশ লোক মনে হলো কাজের। যেই বদমাইশ ছেলে মেয়েটাকে জবরদস্তি করে হোটেলে এনে বিয়ে করতে চলেছে। মনতার গলার ব্যান্ডেজ দেখে কাজের সন্দেহ আরও জোরালো হলো। বিয়ের কাজ কোনো মতে শেষ হলেই পাশের থানায় গিয়ে অমানুষটার নামে কেস ফাইল করবে, এটা ভেবে রাখলো। রণ এবার থমকে উঠল। এত মনে মনে কথা বলেন কেন? এত কথা বলার কোনো দরকার আছে আপনার? যেই কাজ করতে এসেছেন সেটাই করুন না। বড্ড তারা আমার, বুঝতে পারছেন না? কাজে বিস্ফোরিত চোখে রণকে দেখলো, তারপর ফাঁকা ঢুক গেলে বলল, মেয়ের গার্ডিয়ান লাগবে, মেয়ে পক্ষের পুরুষ লোক ব্যতীত এ বিয়ে বৈধ হবে না। আমি ওর গার্ডিয়ান? বাড়িতে আমার চাইতে বড় গার্ডিয়ান আর নেই। আপনি বিয়ে পড়ান, বিয়েতে আমার মত আছে। কাজে ভ্রুকুটি করে মনতাকে শুধালো, তোমার মত আছে মা? আবার কথা বাড়ায়।
মত আছে বলেই তো আমাকে এখানে ধরে এনে জোর চালাচ্ছে, এইটুকু বুঝতে পারছেন না? এবার আরেক দফায় চমকিত হলো কাজী। এরপর একবার মনতাকে দেখলো, আরেকবার রনকে। শেষমেশ কাগজপত্র ঠিক করে মনতাকে শুধালো। মত থাকলে আলহামদুলিল্লাহ বলুন। কথাটা শুনে মনতার শরীর দুলে উঠল। অজানা আতঙ্ক কলিজায় কামড় দিল। মনতা শ্বাস নিতে পারছে না, ভয় কবজা করেছে সারা শরীর। মনতাকে নিশ্চুপ দেখে রনক খেপে গেল। সে বাজ খায় গলায় বলল, নাটক মারাচ্ছিস? বেলকনি দিয়ে ধাক্কা দিয়ে ফেলে দেবো, একদম 15 তলার নিচে পড়বি, সব নাটক একেবারে বেরিয়ে যাবে। মনতা তবু নিশ্চুপ রইল। এবার আর দেরি সহ্য হলো না রনর। সে মনতার মাথায় চাটি মেরে বলল, কবুল বল হারামজাদি। মনতা ভয়ে ভয়ে ভেঙে ভেঙে বলল, কবুল। রনকে শুধানোর আগে রন বলে উঠল, আলহামদুলিল্লাহ কবুল। মিষ্টি আনো সোহান। সহসাই হাতের পেছন থেকে মিষ্টির বাক্স বের করে সোহান বলে উঠল, আগেই এনেছি, জানতাম শুভ কাজে আপনি বিলম্ব করবেন না। সোহানের উপস্থিত বুদ্ধিতে খুশি হলো রন। পকেট থেকে 1000 টাকার একটা কচকচে নোট বের করে বলে উঠল, যাও ফুর্তি করো। বর্তমান যুগে 1000 টাকা খুব ছোট অ্যামাউন্ট স্যার। আপনি বোধহয় বিয়ের খুশিতে সব ভুলে গেছেন। কিছুই ভুলিনি সোহান। ঘরে বউতলা আর সাদা হাতি কিনে বাড়িতে নিয়ে আসা একই জিনিস। ওই যে বসে আছে আইটেম, আমারই চাচাতো বোন, ওকে পালা দুঃসাধ্য। এত কম সরকারি বেতনে তোকে পালতে পারবো না। আর ঝামেলা না পাকিয়ে এখান থেকে সটকে পড়ো। হাতে 5 ঘন্টার সময় বাকি আছে, আর প্রত্যেকটা মুহূর্ত এখন ইম্পর্টেন্ট। স্তব্ধ নীরব কক্ষে সোফার উপর পা গুটিয়ে বসে আছে মনতা। তখনকার ভয়ের র্যাশ এখনো কাটেনি তার। রণ বেশ কয়েকবার আর চোখে মনতাকে পরখ করলো। তারপর গায়ের হুডি খুলে পাশের ডিভানে ছুঁড়ে ফেলে গামগামে গলায় বলল, রুমে চলো, কথা আছে। মনতা ভয়ের চোটে পুরো কথা শুনল না যেন। তার শরীর অর্থর্ব ও শক্তিহীন, পা দুটো ঝিরঝির করছে বিটিভির সিগন্যালের মতো। কোনো হুদ বুধ নেই সেগুলোতে। মনতাকে ঠায় বসে থাকতে দেখে রণ বলে উঠল, তুই অযথা সময় নষ্ট করছিস মৌন, আমার সঙ্গে ভেতরে চল। মনতা ফ্যালফেল চোখে রনার মুখপানে তাকালো। এবারও সে বুঝতে পারছে না পরবর্তী ঘটনা ঠিক কী ঘটতে চলেছে। রনার মস্তিষ্ক জ্বলে উঠল, মুখের কোমল ভাব গায়েব হলো। সামনে বসা অবাধ্য রমণী তার সদ্য বিবাহিতা স্ত্রী। কোথায় স্বামীর কথাবার্তা আদেশ উপদেশ শোনার জন্য মুখে থাকবে তা না করে আকাশে তাকিয়ে তারা গুনছে। এখনই এহেন দুর্দশা হলে বাকি দিন কি করে যাবে? রনা তবু নিজেকে কিছুটা সামলালো। তারপর মনতার বাহু চেপে ধরে অল্প তেজে গলায় বলল, ইচ্ছে করে ইগনোর করছিস আমায়? দুবার ডেকেছি, একবারও সাড়া দিচ্ছিস না। এভাবে যদি থাকতে চাস তবে ফল কিন্তু দারুণ ভয়াবহ হবে। পরের ঝড় আর সামাল দিতে পারবি না, ঘরে চল। মনতা চমকে উঠল রনার কথায়। কেমন কঠিন কঠিন কথা বলছে রণ, অথচ মনতার ভেতরটা দারুণ ভয়েই গুটিয়ে যাচ্ছে। গলা শুকিয়ে উঠছে, বুক ব্যথা করছে, অপরাধ বোধ গ্রাস করছে তুমুলভাবে। শালার হাস্যোজ্জ্বল মুখ আর বাবার মাথা বলিয়ে ভরসার যোগান সব একে একে ভেসে উঠছে চোখের সামনে। আর রেহনুমা, যদি কোনোদিন এই ঘটনা রেহনুমা জেনে যায়, সেদিন মনতা কি জবাব দেবে তাকে? দাদা ভাই, যিনি মনতাকে অত্যন্ত বিশ্বাস করেন, স্নেহ করেন, তার বেলায় যদি শুধায়। আমাকে একটাবার জানানোর প্রয়োজন মনে করলেন না দাদু? এতই তারা তোমাদের? আমি কি মরে গেছিলাম? তুমি চাইলে আমি তোমাদের 4 হাত এক করতাম না? এই শিক্ষায় বড় করেছি তোমায়। এত আদর, ভালোবাসা, বিশ্বাসের এই প্রতিদান দিলে। এত বড় স্বাধীন চেতনা কবে হলে মৌনতা সাবেরি? তখন কি প্রত্যুত্তর করবে মনতা? আবেগের বশে এহেন বড় ঝুঁকিপূর্ণ কাজ মনতা করে ফেলেছে ঠিকই, কিন্তু মুহূর্তে মুহূর্তে বিবেক তাকে শাসাচ্ছে। কোনো প্রেম, ভালোবাসা, অনুভূতি এখন কাজ করছে না মনতার মনে। মাথায় শুধু ঘুরপাক খাচ্ছে বাড়ির মানুষের প্রতিক্রিয়ামূলক কঠিন কঠিন কথাগুলো। শালা এই অপরাধের জন্য মোটেও ক্ষমা করবে না মনুকে। জ্বালা কাঠ তুলে মেয়ের পিঠে মারতে এক মুহূর্ত বিলম্ব করবেন না তিনি। এত বড় অবাধ্য দুঃসাহসী মেয়ে কোন কুক্ষণে পেটে ধরেছিলেন তিনি? মনতা তপ্ত শ্বাস ফেলে বসা থেকে উঠে দাঁড়ালো। তার মাথা ঘুরে উঠল ভয়াবহ সব চিন্তায়। নিজের ভারসাম্য ধরে রাখতে না পেরে পড়ে যেতে নিল সে। রণ তাৎক্ষণিক হাত বাড়িয়ে পেঁচে ধরল মনতার ম্যাদহীন কুটিদেশ। অতপর এক ঝটকায় কুলে তুলে ছুটল কক্ষের ভেতর। মনতা হাত গুটিয়ে রাখলো রানার বুকে।
পূর্বের ন্যায় অধিক উচ্ছ্বাসে গলা আর জড়িয়ে ধরল না। মন তাকে আলগোছে যত্নে বিছানায় শুয়ে দিয়ে নিজের গায়ের হাতাবিহীন কালো স্যান্ডো গেঞ্জি খুলে ফেলল রণ। তার খাদযুক্ত পেশিগুলো দৃশ্যমান হলো তাতে। শরীরের গড়ন নিখুঁত, যে কোনো রমণী এখনো শরীরের শিল্পে মুগ্ধ হয়ে সর্বস্ব বিলাতে চাইবে। ইচ্ছে হবে একবার এই শক্ত শরীরটা আলতো করে ছুঁয়ে দিতে। ক্লিন শেভের মসৃণ চেহারাটা বড় ধারালো, হৃৎপিণ্ডের প্রতিটি কোষ কেটে ফালা ফালা করে দেবার মুখ্য মস্ত্রতা। বাদামি পুরো ভেজা ঠোঁটটা খতরনাক। অ্যাডাম অ্যাপেলের ক্রমাগত ওঠানামা গলবেলে তৃষ্ণা জাগিয়ে কাতড়ে মারবে। আর উচ্চতা, সে তো চোখ ধাঁধানো। মনতাম দেখল না রণর এখনো আকর্ষণীয় সৌন্দর্য। সে ছাদের উল্টো পিঠে তাকে রইল ড্যাড ফিশের মতো। রণ মনে মনে ব্যথিত হলো নব্যবধূর এমন উদাসীনতায়। পরক্ষণেই ভেবে নিল মনতা বোধ করে ভয় পাচ্ছে, কারণ মেয়েটা বড় সরল আর ভীতু। রণ মনের রাগ গলা টিপে মেরে মনে ভালোবাসা আর দরদের ঝড় তুলল। অতঃপর ঝুঁকে গেল মনতার কাছে, হাত বাড়িয়ে ছুঁতে চাইল মনতার সুন্দর ঝলমলে চুল, কিন্তু মনতা একটা বালিশ টেনে মাঝখানে দেয়াল দাঁড় করালো। রণ স্তব্ধ হলো এই কাণ্ডে, তবু মনকে বোঝালো ফার্স্ট টাইম, এটাই স্বাভাবিক। রণ মনতাকে একটু সহজ করার জন্য বেকল হয়ে বলল, তুই ভয় পাচ্ছিস মৌন? কেন পাচ্ছিস? আমি বলেছি না আমি থাকতে তোর কোনো ভয় নেই। এভাবে দেয়াল তুলে নিশ্চুপ থেকে কেন আমাকে মারছিস? মনতা বালিশ সরালো, তারপর ফাঁকা দৃষ্টিতে রণার পানে তাকালো। ওই দৃষ্টিতে রণ কিচ্ছু খুঁজে পেল না। মনতার চোখে রণ ভালোবাসা, কামকতা, প্রেম বহুভাবেই খুঁজলেও কিন্তু কিচ্ছু নেই। রণ ভ্রু কুচকালো। মনতার এমন অপরিচিত আচরণ তাকে ভেঙে চুরমার করছে। কিছুক্ষণ আগের সমস্ত আনন্দ যেন পানসে হলো। রণ মনতার হাতের মুঠো থেকে বালিশ সরিয়ে মনতার 2 হাতের কবজি চেপে ধরল। সে মনতার গলার ভাঁজে মুখ ডোবাতে চাইল, কিন্তু মনতা মুখ ঘুরে নিল। রণ থামল না, সে বলল, আগেই বলেছিলাম উন্মাদ হলে আমি বধির হব। তুই শুনিসনি তখন আমার কথা? কিছুই তো গোপন করিনি আমি। তবে এখন কেন তোর এত ধরা বাঁধা? বলে রণ মনতার কানে, কপালে, গালে সবশেষে ঠোঁটের দখল নিল। কিন্তু নির্জীব মনতা। রানার শরীরের আগুন যখন চূড়ান্ত উত্তাপ ছাড়ালো, তখন মনতার বুকের ওড়নার টান দিয়ে সরাতে চাইল, কিন্তু শক্ত করে ওড়না চেপে রইল মনতা। রানা এক পলক রক্ত চক্ষু নিয়ে মনতাকে দেখল। অতঃপর আগ্রাসী হয়ে মনতার গায়ের কাপড় খুলে ছুঁড়ে মারল মেঝেতে। রানার ভালোবাসা, চাওয়া পাওয়া কিচ্ছু মনতার হৃদয়ে কোনো অনুভূতি জাগাতে পারছে না, বরং ভালোবাসাময় স্পর্শগুলো মনতার শরীরে সূচের ন্যায় পিচ্ছে। মনতার গলা টিপে ধরে রানা বলল, খুব কষ্ট পাবি, কিন্তু আই এম সরি। আমি নিরুপায়। নিজের অধিকারে এক বিন্দু ছাড় দেব না আমি। এ পর্যন্ত তুই নিজেই আমাকে নিয়ে এসেছিস। মাঝ নদীতে এনে আমাকে ধাক্কা দিয়ে ফেলে কোথাও যেতে পারবি না তুই। আমি মারলে তোকেও মরতে হবে। মনটা কেঁদে ফেলল এবার। সে রণকে সজোরে ধাক্কা দিয়ে নিজের উপর থেকে সরিয়ে বিছানা থেকে নেমে গেল। এরপর ফ্লোর থেকে নিজের কাপড় নিয়ে দৌড়ে ওয়াশরুমে ঢুকে দরজা লাগিয়ে দরজায় হেলান দিয়ে বসে ফুঁপে কেঁদে উঠল। মনতার আকস্মিক এহেন ক্রূর আচরণে রণ কথা বলার ভাষা হারালো। ঘাম জড়া শরীরের পানে একবার নজর গোলালো। তার চোয়াল শক্ত হলো, সে সাথে চোখে জমলো টকটকে লাল রক্ত। ইচ্ছে হলো সব কিছু ভেঙে গুঁড়িয়ে দিতে। হাত দুটো শক্ত মুঠি করে দাঁড়িয়ে রইল রণ। সারা শরীরের রক্ত ছলকে মাথার মগজে উঠতে চাইছে। এই বুঝি রণর মরণ হয়। রণ মাথা চেপে ধরে দাঁড়িয়ে রইল। সমস্ত স্বপ্ন, চাওয়া পাওয়া, ইচ্ছা, আকাঙ্ক্ষা ভেঙে গুঁড়িয়ে খসে খসে পড়ছে। মনতা বেরোলো কিছুক্ষণ পর। চোখে মুখে পানির ঝাপটা দিয়ে ওড়নায় মুখ মুছতে মুছতে রুমে এলো সে। এসে রণার পানে না তাকিয়ে কম্পিত গলায় বলে উঠল, আমাকে যেতে হবে, বড় মামা টেনশন করবে। রণ কোনো বাক্য ব্যয় করলো না। মনতা যাবার জন্য পা বাড়ালো। রণও রাগ সামাল দিতে একটা সিগারেট ধরালো। তাতে একটা অস্থির টান দিয়ে ভারী গলায় ডাকলো একবার, দাঁড়া। মনতার পা থেমে গেল। রণ মনতার সামনে এসে দাঁড়ালো। অতঃপর নাক ফুলিয়ে চোয়াল শক্ত করে গম্ভীর ভারী গলায় বলল, আমি বারবার তোকে ভাবার সুযোগ দিয়েছিলাম, কিন্তু তুই তখন পা বাড়িয়ে এগিয়ে গিয়েছিলি। যখন তোর সাথে আমি পা মেলালাম তখন তুই আমাকে ছুঁড়ে ফেললি। যেভাবে আমার মনটা ভাঙলি, এর জন্য আজীবন পস্তাতে হবে তোকে। আমাকে আর পাবি না তুই। তুই আমার সমস্ত ভালোবাসা গলা টিপে হত্যা করেছিস। তোর মনে কি চলছে আমি জানি না। তুই আমাকে খুলে বলতে পারতি সব, কিন্তু তুই কিচ্ছু করিসনি।
আমার বিলিয়ে দেওয়া ভালোবাসা প্রত্যাখ্যান করেছিস। কথাগুলো বলতে বলতে রনের গলা ধরে গেল। আরও কিছু বলতে চাইলো কিন্তু কণ্ঠ ভেঙে এলো। নাক ফুলে চোখের পাতা ঝাপটে সিগারেটে আরেক টান দিল রণ। তারপর মনতার ছোঁয়াল চেপে ধরে মনতার চোখে মুখে ধোয়া উড়ে বলল, লুক অ্যাট মি, লুক। মনতা ভয়ে ভয়ে তাকালো। জলে দু চোখ ভরে উঠছে তার। রণ হ্যাচকা টানে মনতার হাত তুলে নিয়ে নিজের শরীর ছুঁয়ে দিল। তারপর মনতার হাত টেনে নিয়ে চেপে ধরলো নিজ নাভির নিচে। মনতা হাত মুচড়ামুচড়ি করলো কিন্তু শক্তিতে কুলাতে পারল না। আর রণ ঝটকা দিয়ে মনতার হাত সরিয়ে বলে উঠল, না চাইতেও একটা পুরুষের সব কিছু ছুঁয়েছিস তুই, আর আমি তোর কোথাও স্পর্শ করা বাদ রাখিনি। তুই কলঙ্কিত। এই কলঙ্কিত শরীর আর কাউকে দেখাতে পারবি না তুই। অন্য কাউকে যদি ছুঁতেও যাস আমাকে মনে পড়বে তোর, আর আজীবন এই শাস্তি তোকে বয়ে বেড়াতে হবে। মনতা এবার শব্দ করে কেঁদে উঠল। কথা বলার জন্য মুখ খুললো কিন্তু কোনো আওয়াজ বের হলো না। রণ আর একটু নির্দয় আর হিংস্র হলো। মনতার জামা টেনে উন্মুক্ত উদর পার করলো। অতপর হাতের জ্বলন্ত সিগারেট মনতার নাভির পাশে ঠেসে ধরল। আকস্মিক কাণ্ডে মনতা আর্তনাদ করে চিৎকার করলো। নিয়মিত ভালোবাসার গল্প শুনতে এবং পড়তে আমাদের অন্ধবিশ্বাস চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। ধন্যবাদ সবাইকে।